ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই নলেজ রিভিউ। দেখো, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো টপিকটা হচ্ছে ট্রেড ফিন্যান্স বা ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স। আগে একদিন আমি একটা ভিডিওতে মার্চেন্ট ব্যাংক আর ইনভেস্টমেন্ট ব্যাংকের কি কাজ, তাদের কি ডিফারেন্স, সেটা নিয়ে বলেছিলাম। তো তারই প্রসঙ্গ টেনে বলছি, এটা তার একটা লেভেল ওপরে আমি নিয়ে গিয়ে তাদের ইনভেস্টমেন্ট ব্যাংকের বা মার্চেন্ট ব্যাংকের মধ্যে একটা স্পেসিফিক মার্চেন্ট ব্যাংকের একটা কাজ ট্রেড ফিন্যান্স নিয়ে আমি আজকে একটা আলাদা করে ভিডিও করেছি, কারণ এটা নিয়ে একটু ইলাবোরেট করার দরকার ছিল। বাদবাকি আরও যে ওদের ফাংশনসগুলো আছে সেগুলো নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও আরও পরে দেব, কিন্তু আমি জাস্ট এটা আগে স্টার্ট করলাম। তার মধ্যে এই টপিকটাকেই আজকে আমি বেছে নিয়েছি। তো প্লিজ তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, তবে তোমরা পুরোটা বুঝতে পারবে এবং আশা করি হেল্পফুল হবে। তো আমি ফার্স্ট যেটা এখানে আমি দেখিয়েছি, দেখো, ট্রেড ফিন্যান্স বা ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যখন ইম্পোর্টার বা এক্সপোর্টারের মধ্যে কোনো একটা ট্রানজ্যাকশান হয়, একটা সেল পারচেস এগ্রিমেন্ট হয়, তখন মাঝখানে ব্যাংক চলে আসে, মার্চেন্ট ব্যাংক, এবং মার্চেন্ট ব্যাংক মাঝখানে চলে এসে পুরো ফিন্যান্সিংয়ের প্রসেসটা কীভাবে করে সেটাই আমি এখানে বিভিন্ন স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি। ফার্স্ট দেখো, এই ট্রেড ফিন্যান্সে অ্যাকচুয়ালি কাজটা কি আমি ছোট্ট করে একটু বলি, আর একবার রিপিট করি, যদিও আগের ভিডিওতে অনেক ইলাবোরেট করেছিলাম, এখানে ডিটেলসে একবার বলি। ট্রেড ফিন্যান্স বা ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স বলতে কি বোঝায়? এখানে ট্রেড ফিন্যান্স বলতে বোঝায় যে কিছু ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা প্রোডাক্ট মাঝখানে নিয়ে এসে এই ইম্পোর্টার আর এক্সপোর্টারের পেমেন্ট প্রসেসটাকে ইজি করা, সিম্পল করা এবং ফাস্ট করা। এটা আমি খুব সহজে বললাম, এটা আরও টেকনিক্যালি আরও এক্সপ্লেন করা যায়। তো আমি ডিটেলসটা যখন এখানে বলবো তার মধ্যেই পুরো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তো এই ট্রেড ফিন্যান্স এই অ্যাক্টিভিটিটায় কোন কোন পার্টি আছে? এখানে মার্চেন্ট ব্যাংক আছে, ইম্পোর্টার বা এক্সপোর্টার আছে এবং ইন্স্যুরেন্স কোম্পানি আছে। এই পার্টিদের মধ্যে এই ট্রেড ফিন্যান্স প্র্যাকটিসটা চলে। তো দেখো, এই ট্রেড ফিন্যান্স প্রসিডিওরে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ হয়? মেনলি যেটা হয়, ফার্স্ট হচ্ছে এলসি মানে লেটার অফ ক্রেডিট, দেন ফ্যাক্টরিং, দেন এক্সপোর্ট ক্রেডিট। এবার আলাদা করে এই ফ্যাক্টরিং আর এক্সপোর্ট ক্রেডিটকে আবার কিন্তু এক্সপোর্ট ফিন্যান্সও বলে। তোমরা যারা এক্সপোর্ট ফিন্যান্স নিয়ে জানতে চাও তাদের জন্য বলে রাখছি, ফ্যাক্টরিং আর এক্সপোর্ট ক্রেডিটকে কিন্তু এক্সপোর্ট ফিন্যান্সও বলে। তো এই তিনটে, এলসি, লেটার অফ ক্রেডিট, ফ্যাক্টরিং আর এক্সপোর্ট ক্রেডিট, এই তিনটে হচ্ছে মেইন মেশিনারি ফর অ্যাজ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটা ট্রেড ফিন্যান্সের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এবার এই জিনিসগুলো কীভাবে কাজ করে সেগুলো আমি এখানে আরও ডিটেলসে ড্রয়িং করে দেখিয়েছি। দেখো, ফার্স্ট আমি লেটার অফ ক্রেডিট নিয়ে বলছি যে লেটার অফ ক্রেডিট জিনিসটা কীভাবে কাজ করে, কীভাবে ফিন্যান্সিং প্রসেসটা চলে। ধরো কোনো ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মধ্যে লেনদেন হবে, ঠিক হলো, একটা এগ্রিমেন্ট হলো। ধরো ইন্ডিয়াতে কোনো ইম্পোর্টার আছে, চায়নাতে কোনো এক্সপোর্টার আছে। তো এখানে লেনদেনটা কীভাবে হবে? ইম্পোর্টার আর এক্সপোর্টার দুজনেই দুজনের কাছে অপরিচিত হতে পারে, তো এরা কারোর উপরে বিশ্বাস নাও বা করতে পারে। ইম্পোর্টার কি করে ভাববে যে আমি পেমেন্টটা দিয়ে দেবো, ওই কনসাইনমেন্টটা ঠিক সময় পাবো? আবার এক্সপোর্টারও ভাবতে পারে আমি কনসাইনমেন্টটা পাঠিয়ে দেবো, পেমেন্ট যদি না পাই। তো এই ভরসার জায়গাটা ডিস্টার্ব হয় বলে মাঝখানে মার্চেন্ট ব্যাংক কাম ইনটু দ্য পিকচার। তো মার্চেন্ট ব্যাংক তখন তার রোল শুরু হয়। মার্চেন্ট ব্যাংক কী করে? মার্চেন্ট ব্যাংকের কাছ থেকে ইম্পোর্টার একটা লেটার অফ ক্রেডিট কিনে নেয়, কোনো মর্টগেজ দিয়ে বা কিছুর বিনিময়ে একটা লেটার অফ ক্রেডিট কিনে নেয়। তো ইম্পোর্টার মার্চেন্ট ব্যাংকের থেকে লেটার অফ ক্রেডিট কিনলো, কেনার পর দেখো, এটা আমি 1 নম্বর স্টেপে লিখেছি, মার্চেন্ট ব্যাংকের থেকে ইম্পোর্টার লেটার অফ ক্রেডিটটা কিনলো। তারপরে মার্চেন্ট ব্যাংক সেই লেটার অফ ক্রেডিটটা এক্সপোর্টারের কাছে পাঠিয়ে তাদের কাছে শিপিং ডকুমেন্টসটা চায়। এবং শিপিং ডকুমেন্টসটা কি, ও কনসাইনমেন্টটা যখন শিপিংয়ে ফেলে তখন এক্সপোর্টারের শিপিং ডকুমেন্টসের প্রসেসটা পুরো কমপ্লিট হয়, এবং সেই শিপিং ডকুমেন্টসটা তখন ও মার্চেন্ট ব্যাংকে জমা দেয়। জমা দেওয়ার পর পেমেন্ট চায়, তখন মার্চেন্ট ব্যাংক পেমেন্ট পাঠিয়ে দেয়। দেখো, স্টেপ 3। এখানে অনেক ছোট ছোট প্রসেস আছে, আমি একটা জাস্ট সামারি করে লিখেছি যাতে তোমাদের মনে থাকে, বুঝতে সুবিধা হয়। তো এক্সপোর্টার পেমেন্ট পেয়ে গেল, ওদিকে শিপিংয়ের প্রসেস চলছে। এবার মার্চেন্ট ব্যাংক যখন শিপিংয়ের ডকুমেন্টসগুলো পেয়ে গেল, সেগুলো ও তখন ইম্পোর্টারের কাছে পাঠায় ফর অথেন্টিকেশন। তো ইম্পোর্টার সেগুলো অথেন্টিকেট করে, ওকে করে, তারপরে ইম্পোর্টার পেমেন্টটা মার্চেন্ট ব্যাংকে পাঠিয়ে দেয়।
ব্যাস হয়ে গেল। তারপর বাই দ্যাট টাইম এক্সপোর্টারের কনসাইনমেন্টটাও ইম্পোর্টারের কাছে পৌঁছে গেল, তাহলে বিশ্বাসযোগ্যতার জায়গাটা আর ডিস্টার্ব হলো না, যে যার মতো সবাই খুশি, ইম্পোর্টারও মাল পেয়ে গেল, মার্চেন্ট ব্যাঙ্কও যে পেমেন্টটা করেছিল সেই পেমেন্টটা উইথড্র করে নিল, ফেরত পেয়ে গেল ইম্পোর্টারের কাছ থেকে, আবার এক্সপোর্টারও ঠিক অনেক আগেই পেমেন্ট পেয়ে গেছে। তো সবাই হ্যাপি, স্যাটিসফাইড। তো এইভাবে লেটার অফ ক্রেডিট প্র্যাকটিসটা চলে। দেন আসছি ফ্যাক্টরিং। ফ্যাক্টরিংটা কি? ফ্যাক্টরিংটা হচ্ছে একটা অন্য মেশিনারি, যেখানে ফ্যাক্টরিং মার্চেন্ট ব্যাংকের কাছে তার অ্যাকাউন্টস রিসিভেবলগুলো, মানে ধরো এক্সপোর্টের কাজ হয়ে গেছে, এক্সপোর্ট হয়ে গেছে, শিপিং হয়ে গেছে, কনসাইনমেন্ট কমপ্লিট, এখন বিল রেজ হওয়ার পর এক্সপোর্টার এখন ইম্পোর্টারের কাছ থেকে পেমেন্টটা পায়নি। তো তখন কি করবে? ওর তো ওয়ার্কিং ক্যাপিটালে ঘাটতি হবে, ওর তো টাকার দরকার, ওকে তো আবার শিপিং করতে হবে। তখন কি করে ওই এক্সপোর্ট কোম্পানি, এক্সপোর্টার তখন মার্চেন্ট ব্যাংকের কাছে তার রিসিভেবলগুলো বিক্রি করে। এটাকে ফ্যাক্টরিং বলে। তার বিনিময়ে ব্যাংক কিছু চার্জেস কাটে, সেটা একটা আলাদা প্রসঙ্গ। দেন আসছি এক্সপোর্ট ক্রেডিট। এক্সপোর্ট ক্রেডিটটা এই জিনিসটা কি? এখানে পুরো ব্যাপারটাই আমি খুব শর্টে বলছি, কারণ একটা ছোট ভিডিওর মধ্যে তো এত কিছু দেখানো যায় না, তাও আমি যতটা পারছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আরও আমি ভেঙে ভেঙে আলাদা ভিডিও পরবর্তীকালে দেবো। তো আপাতত যেটা বলছিলাম, এক্সপোর্ট ক্রেডিটটা কীভাবে হয়? এক্সপোর্ট ক্রেডিট আবার দু রকম হয়, দেখো, প্রি শিপমেন্ট ক্রেডিট, পোস্ট শিপমেন্ট ক্রেডিট। প্রি শিপমেন্ট ক্রেডিট কি? এফওবি হওয়ার আগে, মানে ট্রান্সপোর্টারের কাছে কনসাইনমেন্ট হ্যান্ড ওভার করার আগে যে ক্রেডিটটা, সেটা হচ্ছে প্রি শিপমেন্ট ক্রেডিট। আর যখন আমি এফওবি করে ফেলছি, ট্রান্সপোর্টারকে হ্যান্ড ওভার করে দিয়েছি মাল, তারপরে যদি আমি কোনো ক্রেডিট নিই ব্যাংক থেকে, সেটাকে বলে পোস্ট শিপমেন্ট ক্রেডিট। তো হ্যান্ড ওভারের সময়, হ্যান্ড ওভারের পর যে ডকুমেন্টসগুলো তৈরি হয়, সেগুলো আমি একটা জাস্ট তোমাদের আইডিয়ার জন্য বলেছি। দেখো কী কী হয়। এফওবিতে ইনভয়েস হয়, প্যাকিং লিস্ট হয়, কাস্টমস ক্লিয়ারেন্স হয়, শিপিং বিল হয়। আর বিল অফ লেডিং, বিল অফ এন্ট্রি এগুলো অনেক পরে হয়, এগুলো ওই ইম্পোর্টারের কাছে কনসাইনমেন্ট যাওয়ার পরে হয়। কিন্তু এফওবি লেভেলে যখন হ্যান্ড ওভার হয় ট্রান্সপোর্টারকে, তখনই কিন্তু ইনভয়েস, প্যাকিং লিস্ট, কাস্টমস ক্লিয়ারেন্স, শিপিং বিল এগুলো তৈরি হয়ে যায়। তো এফওবি হওয়ার আগে প্রি শিপমেন্ট ক্রেডিট হিসাবে এক্সপোর্টার কিন্তু ব্যাংকের কাছ থেকে ক্রেডিট নিতে পারে। আর সমস্ত গভর্নমেন্ট তার এক্সপোর্টকে এইভাবেই ফিনান্স করে, যাতে একটা এক্সপোর্ট ক্রেডিট পাওয়া যায়, যাতে এক্সপোর্টাররা আরও বেনিফিটেড হয়, এক্সপোর্টটা বাড়ে, এটা দেশের ইকোনমির জন্য ভালো হয় বলে গভর্নমেন্ট এই ফেভারটা করে। ঠিক তেমনিভাবে পোস্ট শিপমেন্ট ক্রেডিটেরও ব্যবস্থা আছে, মানে এই এফওবি হয়ে যাওয়ার পর, কনসাইনমেন্ট হ্যান্ড ওভার হয়ে যাওয়ার পরও যে বিল রেজ হয়, যে রিসিভেবল তৈরি হয়, সেটার বেসিসে কিন্তু এক্সপোর্টার ব্যাংকের কাছ থেকে ক্রেডিট নিতে পারে শর্ট টার্ম ফর ফাইন্যান্সিং ওয়ার্কিং ক্যাপিটাল। তো এই হচ্ছে মোটামুটি প্যাটার্ন। তো এই প্যাটার্নে জিনিসটা, তোমার পুরো মেকানিজমটা চলে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। আগামী দিনে আরও হেল্পফুল ভিডিও আমি দেব। তো আপাতত তোমাদের সবার কাছ থেকে পারমিশন নিয়ে আমি এখানেই শেষ করলাম। তো প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক করো আর সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ, এখানেই শেষ করলাম।